কিনা, এইগুলো হচ্ছে টেস্ট করার বিষয়। তো এরকম একটা প্রশ্ন যদি এখন করা হয় যে তোমাদের ক্লাসটা দিয়ে আমি উদাহরণটা শুরু করি, আমার কথা কি শুনতে পাচ্ছ বা স্ক্রিন শেয়ারিং কি দেখা যাচ্ছে? যদি কোনো কারণে দেখা না যায়, হ্যাঁ আমাকে সাথে সাথে নোটিস করবে, আমি ইন্টারনেট কানেকশন চেঞ্জ করে আবার ক্লাসটা রিপিট করব। আচ্ছা, আর অনেকে পরে এসছো তোমরা, মানে প্রথমে যে ইন্ট্রোডাক্টরি কথা ছিল বলা হয় নাই, সেটা হচ্ছে যে জাস্ট আমি তোমাদেরকে কিন্তু অনেকগুলো ইমেল পাঠিয়েছি, 5টা 6টা ইমেল হওয়ার কথা। তো এতগুলো ইমেল পাঠানো হলো কষ্ট করে, আশা করি সবাই হচ্ছে ইমেলগুলো চেক করবে, পড়বে। অনেকে ইমেলও চেক করে না। মানে এটা মানে শুধু তোমাদের ক্লাস না, সব ক্লাসই তো এখন অনলাইনে। ম্যাডাম আপনি তো এটা পাঠান নাই, ওটা দেন নাই। নিজের নিজের ডিপার্টমেন্টের কথাই বলছি, হয়তো ওইটা পাঠিয়েছি কিন্তু ইমেলই চেক করে নাই। তো আজকে সকালে তোমাদেরকে অনেকগুলো ইমেল করা হয়েছে রিগার্ডিং ইওর সেকেন্ড ইন কোর্স ফর টুমরো। কাজে আমি আশা করছি যে সবাই ইমেলগুলো খুলবে। ইমেলে কি লেখা আছে, খালি অ্যাটাচমেন্ট না, টিচার কিছু লিখলো কিনা, 2টা লাইন টিচার লিখেছে কিনা সেটাও একটু পড়ো। কারণ মানে এখনকার, মানে আমি যেটা মনে করি আমার অবজারভেশন, যে এখনকার টিচাররা যথেষ্ট কিন্তু চেষ্টা করে যে লিখে দিতে, বলে দিতে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে আমরা টিচারদের সাথে এরকম ইন্টারাকশন চিন্তাই করতে পারতাম না। কাজে যেটা মানে পাওয়া হয়েছে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। ওখানে কিন্তু 2-1টা লাইন মানে লেখাও হয়েছে তোমাদের উদ্দেশ্যে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা করছিলাম টেস্টের ক্লাস এটা। যদিও কালকে পরীক্ষা, কিন্তু কিছু করার নাই, ক্লাসটা তো অগ্রসর হতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে রিসার্চ কোশ্চেন লিখব। তোমাদের ক্লাসের উদাহরণ দিয়ে যদি বলি, অথবা মনে করো 2টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, 2টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওয়ার্কারদের বেতন কি সমান, অথবা বেশি অথবা কম, এরকম করে। এবং এক্ষেত্রে কিন্তু পেয়ার হতে হবে না, কারণ এক্ষেত্রে মানে সিম্পলি 2টা আলাদা স্যাম্পল, মানে যেটা ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় কনফিউশন অ্যারাইজ করে যে এটা কি হবে। তো এক্ষেত্রে রিসার্চ কোশ্চেন এরকম হতে পারে, তোমাদের ক্লাস দিয়ে যদি বলি যে ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য মেল অ্যান্ড তারপর হতে পারে যে এটা তো তাহলে নট ইজ ইকুয়াল টু দিয়ে লিখবা। যদি বলো যে এই হাইপোথিসিসটা কিভাবে লিখবো, তাহলে হচ্ছে লিখতে হবে খুব সহজ, তোমরা পারো বাই দিস টাইম, অনেক কিছু শেখা হয়েছে। এরকম। আচ্ছা তারপরে হচ্ছে 2 নাম্বার হাইপোথিসিসটা লিখবো হচ্ছে এইভাবে। 2 নাম্বার সেটা হচ্ছে S0 এইভাবে। 3 নাম্বার প্রশ্নটা থাকবে যে এরকম, বুঝতেই পারছো, লেস দেন দিয়ে থাকবে
সেক্ষেত্রে লিখতে হবে এইভাবে। এই হাইপোথিসিসটা আমরা এখন টেস্ট করব। তো এবার যদি আমি এখন তোমাদের মানে মিটিওরোলজি ডিসিপ্লিন দিয়ে ব্যাখ্যা করি, আচ্ছা বাই দিস টাইম যেহেতু মনে আসলো পরে ভুলে যাব, সেটা হচ্ছে যে যখন পরীক্ষায় আসবে যে অ্যাপ্লিকেশন অফ অমুক জিনিস ইন দ্য ডিসিপ্লিন অফ মিটিওরোলজি, তখন চেষ্টা করবে তোমার ডিসিপ্লিনে থাকতে। যেমন ফার্স্ট ইন কোর্সে অনেকে অন্য উদাহরণ দিয়েছো যেটা আসলে তোমাদের ডিসিপ্লিনের সাথে যায় না, কিন্তু তারপরেও দিয়েছো, হয় নাই। তো দরকার তো নাই, তোমার ডিসিপ্লিনে তুমি থাকো। ধরো সে কথার কথা আগামীকাল তোমাদের পরীক্ষা, পরীক্ষায় যদি আসে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ইন দ্য ডিসিপ্লিন অফ মিটিওরোলজি, ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইন দ্য ডিসিপ্লিন অফ মিটিওরোলজি, তখন তুমি তোমার ডিসিপ্লিনে থাকবে। এবং ওখানে তোমাদেরকে আমি যে উদাহরণগুলো দিয়েছি, আমি তোমাদের প্রতিটা উদাহরণ, কারণ যখন হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল তখন কিন্তু আমি ফিজিক্যালি তোমাদের ডিপার্টমেন্টে যেতাম, এবং ফিজিক্যালি যে হচ্ছে ওই চ্যাপ্টারটা শেষ হয়েছে, প্রতিটা অঙ্ক, প্রতিটা এক্সাম্পল ওখানে কিন্তু তোমাদের ডিসিপ্লিন দিয়ে আমি আলোচনা করেছি। ইভেন আজকে যেটা তোমাদেরকে ৫টা ৬টা ইমেল করা হলো, এগুলো যদি কেউ ঠিক মতো মানে পড়ে বা ইমেলগুলো যদি বুঝে, অনেকেই ইমেল বুঝেই না, মানে টিচার যে কি লিখছে সেটাই যদি না বুঝে, সেক্ষেত্রে আমার তো আর করার কিছু নাই। তো সেই এইটা যদি পড়ে কেউ, কারোর তো পরীক্ষা ১৫তে ১৫ মিস হওয়ার কথা না, কিন্তু ওইটুকু করতে স্টুডেন্টদের অনেক কষ্ট হয়। তো যেটা বলতেছিলাম যে যখন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসে, তখন অবশ্যই তুমি তোমার ডিসিপ্লিনের উদাহরণে থাকবে। এবং যেটা আমি সবসময় তোমাদেরকে বলি, কাল সেদিন আমি খাতা দেখানোর সময়ও বলেছি, যে প্রশ্নটার মধ্যেও কিন্তু ২-১টা উদাহরণ থাকে, ওইটা তুমি ব্যবহার করো। মানে যার মাথায় বুদ্ধি আছে সে তো এইভাবে জিনিসটাকে চিন্তা করবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, ইভেন পরেও ফাইনাল পরীক্ষাতেও তো এটা থাকবেই, কোনো না কোনো টপিক দিয়ে এটা থাকবে যে সে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ পেয়ারটি টেস্ট ইন দ্য ডিসিপ্লিন অফ মিটিওরোলজি। তুমি তোমার ডিসিপ্লিনে থাকবে। তোমাদেরকে যে আমি উদাহরণ পড়াচ্ছি, প্রতিটা উদাহরণ, প্রতিটা অ্যানালাইসিস কিন্তু তোমাদের ডিসিপ্লিনের ডাটা ইউজ করে। এমন না যে আমি মানে অন্য ডিসিপ্লিনের ডাটা ব্যবহার করেছি, সেটা না। আমি হয়তো তোমাদের আইডিয়াটা ডেভেলপ করার জন্য অন্য উদাহরণ দিয়েছি, কিন্তু অ্যানালাইসিসটা কিন্তু করিয়েছি তোমাদের ডিসিপ্লিন দিয়ে। তো এবার আমরা আসি যে এইটা একটু তোমাদের ডিসিপ্লিনের উদাহরণে চলে যাই। সেটা হচ্ছে যে সে এখন যদি তোমার এরকম থাকে যে নর্থ এবং সাউথ দুইটা, এই ডাটাটা একটু স্টাডি করো। খুব বেশি বড় ডাটা আমি দেই নাই, মাত্র 20টা ডাটা, মাত্র 20টা ডাটা। তো এই 20টা ডাটা, এক্ষেত্রে রিজিয়ান ডাটাটা মনে হয় সবাই পড়েছো। এই যে দেখো, পড়ে দেখো, টেম্পারেচার আর স্কেল, আর রিজিয়ান হচ্ছে নমিনাল। কেন আমরা বুঝিয়েছি এইভাবে, 1 দিয়ে সাউথ বুঝিয়েছি, 0 দিয়ে নর্থ বুঝিয়েছি। এই ছিল হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এই উদাহরণটা তো করব, এটা কিন্তু যে কোনো ভাবেই পরীক্ষায় আসতে পারে। সে মনে করো এইটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার আর আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে রিজিয়ন। এটা একটা মানে এটা আমরা টেস্ট করছি ইকুয়ালিটি অফ টু মিনস, এবং আমাদের রিসার্চ কোশ্চেন কি? এইবার রিসার্চ কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করছি, তোমরা একটু বলো তো আমাকে যে এখানে রিসার্চ কোশ্চেনটা কি হবে। এক মানে 0-1 এর ব্যাখ্যা তুমি জেনে এসেছো, সাউথ, 0 হচ্ছে নর্থ। তাহলে এইবার, আর এটা হচ্ছে টেম্পারেচার, তাহলে তোমার রিসার্চ কোশ্চেনটা কি হবে? ধরো এই ডাটাই তুলে দিয়ে প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করলো, রাইট ডাউন দ্য রিসার্চ কোশ্চেনস অ্যান্ড
করেসপন্ডিং নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে তুমি কি লিখবাটা কি সেটা একটু আগে আমাকে মুখে বলো তো। নর্দার্ন রিজন আর সাউদার্ন রিজনের টেম্পারেচার সেম কিনা, এটা একটা রিসার্চ কোশ্চেন হবে। হ্যাঁ আরেকটা হচ্ছে নর্দার্ন রিজনের থেকে সাউদার্ন রিজনের টেম্পারেচার গ্রেটার কিনা, আরেকটা লেস কিনা। হ্যাঁ অবশ্যই এরকমই, এক্স্যাক্টলি তাই। তুমি নর্থটাকে আগে বলতে পারো, সাউথটাকেও আগে বলতে পারো, হোয়াট এভার ইউ লাইক। তুমি এটা তোমার মতো করে রিসার্চ কোশ্চেনটা সেট করতে পারো। মানে আমাদের তাহলে এখন রিসার্চ কোশ্চেনটা কিরকম দাঁড়াবে যে is the average temperature ইকুয়াল, মানে এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। তারপর ২ নাম্বারটা হবে হচ্ছে is the average temperature of south, is the average temperature of south greater than greater than তারপরেরটা হবে এই গ্রেটারের জায়গায় লেস। এই তো এইটুকুই। এইটার প্রথমটা ১ নাম্বারটা আমরা শুরু করি। এখন আমি তোমাদেরকে এই যে SPSS ডাটা অ্যানালাইসিস দিয়ে আমি তোমাদেরকে ১ নাম্বারটাই আগে স্টাডি করি। তো আমি শুরু করি। তোমাদের এই কমান্ডটা আমি এর আগেও দেখিয়েছিলাম। তোমরা কি লিখে নিয়েছিলে? আমার সঙ্গে রেসপন্স করো। কারণ এগুলো তোমাদের কিন্তু লাগবে। কমান্ডটা কিন্তু জানতে হবে। ধরো ম্যাম, ওই যে কমান্ড অ্যানালাইজে গিয়ে যে পেয়ারটি টেস্টে ইনপুট করব এরকম কিছু? আমি সেটাই বলেছি যে কমান্ডটা কি তোমরা লিখে নিয়েছিলে? কমান্ডটা আর এর কমান্ড পরীক্ষায় আসে দেখি SPSS এর কমান্ডার পরীক্ষায় দেই না। যে আচ্ছা ঠিক আছে ছাত্রছাত্রীরা আর এর কমান্ডটাই মুখস্থ করুক। কিন্তু SPSS এর কমান্ডগুলো তো জানতে হবে, নাহলে তুমি ডাটা অ্যানালাইসিস করবা কিভাবে? সবকিছু তো আর একটা প্যাকেজ দিয়ে হয় না। মানে সবকিছু তোমার আর প্রোগ্রামিং দিয়ে কিন্তু ওইভাবে হবে না। আবার সবকিছু SPSS দিয়েও হবে না। ২ টাই কিন্তু জানতে হয়। মানে কিছু, কিছু বিষয় আছে যেটা ২ টাই তোমাদেরকে জানতে হয়। তো সেই কারণে আমি বলি যে আর আমি তোমাদেরকে বলেছি যে কমান্ডগুলো, যে কতগুলো কমান্ড তোমাদের পুরো ডাটা অ্যানালাইসিস এ লাগবে সেগুলো আমি কোর্স শেষ করে পরে হচ্ছে তোমাদেরকে লিখে মানে পাঠাই দিব। আপাতত এইটুকু তো জানা থাকতে হবে। দেখো আমি শুরু করছি। সবাইকে একটু বলবো যে ডাটাটা স্টাডি করো। ডাটাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মেইলও করেছিলাম। এই ডাটাটা তোমাদেরকে মেইলও করা আছে। এখন দেখো সবাই যে সংখ্যাগুলা স্টাডি করো। সংখ্যা যেমন এই যে রিজিয়নে 1 0, তাহলে মিনিমাম কে 0, ম্যাক্সিমাম কে 1। আচ্ছা তাহলে শুরু করি। এখন আমি করব হচ্ছে এই যে এইটা ১ নাম্বারটা অ্যানালাইজ, তারপরে হচ্ছে কম্পেয়ার মিন্স ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এটা আমি তোমাদেরকে আগেও একবার বলেছি, আবার বললাম ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। তারপরে হচ্ছে টেস্ট ভ্যারিয়েবলকে টেম্পারেচার, গ্রুপিং ভ্যারিয়েবলকে রিজিয়ন। এখন সেক্ষেত্রে ডিফাইন গ্রুপসটা হচ্ছে এই যে এই জায়গাটাতে ছাত্রছাত্রীরা ভুল করে। আমি একটু বলি এই যে গ্রুপিং ভ্যারিয়েবল রিজিয়ন, রিজিয়ন দিয়েই তো পুরো ডাটাটাকে ভাগ করা হবে। ডিফাইন গ্রুপসে কি লিখবো? ডিফাইন গ্রুপসে লিখবা হচ্ছে যে রিজিয়নের মধ্যে কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 1, তারপরে কন্টিনিউ ওকে। তারপরে যা আউটপুট আসলো এই যে এই আউটপুটটা, এইটা এখন অ্যানালাইসিস করতে হবে। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি। বলেন।
আচ্ছা, তাহলে এই আউটপুটটা একটু ভালো করে দেখতে হবে। এখানে এই অ্যানালাইসিসের রেজাল্টটা একটু ক্রিটিক্যাল, মানে ওই যে যদি ঠিকমতো মনে না রাখো, যদি ঠিকমতো মুখস্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে তখন একটু তো অসুবিধা হয়। তোমরা সবাই এই জায়গাটাতে চলে আসো। এই যে দেখো, এই যে এফ, এফ মানে এফ টেস্ট, সি এস আই জি মানে হচ্ছে পি ভ্যালু। সেদিন আর এর ক্লাসে স্যার বলছিলেন যে পি ভ্যালুটা সরাসরি কোথাও লেখা থাকে না, এটা পি ভ্যালু। যেমন আর এর মধ্যে থাকে যে পি অ্যাবসলিউট গ্রেটার দেন টি, এইটা হচ্ছে পি ভ্যালু। আবার এসপিএসএস এর মধ্যে লেখা থাকে এস আই জি সিগ, এটা মানে হচ্ছে পি ভ্যালু। এখন মানে কোনটা থাকবে এইটা বুঝে তোমাকে ওখান থেকে নিতে হবে যে এটা আমার পি ভ্যালু। তো এইখানে দেখতে পাচ্ছ, আমি একটু লিখি, সেটা হচ্ছে যে এইখানে এই আউটপুটের মধ্যে এরকম দেখতে পাচ্ছ এফ, এফ ফর এফ টেস্ট, আর সিগ ফর পি ভ্যালু, এফ ফর এফ টেস্ট, সিগ ফর পি ভ্যালু। তো এই যে আউটপুটটা দেখা গেল, এই আউটপুটে এফ টেস্টের করসপন্ডিং পি ভ্যালুটা অনেক ছোট, 0.001, 0.05 থেকে অনেক ছোট। আচ্ছা, এক্ষেত্রে একটু আলোচনা করি আবার, সেটা হচ্ছে যে আর এর ক্লাসে স্যার 3টা সিগনিফিকেন্স লেভেল ব্যাখ্যা করেছেন। যেমন 0.001 এটা হচ্ছে ভেরি ভেরি সিগনিফিকেন্ট, 0.01 এটা হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট, 0.05 এটা হচ্ছে সিগনিফিকেন্ট। এটা স্যার আর এর ক্লাসে বলেছেন, আর আমি বলেছি ক্লাসে 0.05। তোমরা যে কোনোটা ফলো করতে পারো, এটাতে কোনোই সমস্যা নাই, কিন্তু আমি 0.05টাকে বেশি জোর দিয়েছি এই কারণে যে তোমাদেরকে ক্লাসরুমে আমি তো বেশি ডাটা দিতে পারবো না। 10টা 20টার বেশি ডাটা দিয়ে অ্যানালাইসিস করে, মানে ধরো তোমাকে যদি আমি এই যে এখন, মানে এই যে এখন ক্লাসটা চলছে, এখন যদি 20টার বেশি 40টা বা 50টা ডাটা নিয়ে আমি অ্যানালাইসিসটা শুরু করতাম, আমি হয়তো এন্ট্রি করাটা দেখাতে পারতাম না, বা তোমাদেরকেও আমি করতে দিতে পারতাম না। সেই কারণে ডাটাগুলো ছোট থাকে। আর ছোট ডাটা থাকলে হচ্ছে অবশ্যই মানে ডাটা মানে রেজাল্টটা সিগনিফিকেন্ট, ভেরি ভেরি সিগনিফিকেন্ট এটা নাও হতে পারে। স্যাম্পল সাইজ যত বেশি বাড়ে তত হচ্ছে রেজাল্টটা ভালো হয়। ক্লাসরুমে তো আর এটার কোনো সুযোগ নাই। সেই কারণে আমি 0.05টাকে রেখে দেই, যে যাতে মোটামুটি একটা মধ্যম পর্যায়ে থাকে এবং ছাত্রছাত্রীরা বুঝতে পারে। এই কারণে, বাট তুমি যদি আর এর ক্লাসের ওই লেভেলটা ফলো করো, ইটস আপ টু ইউ, কোনো অসুবিধা নাই, মার্কিং প্রবলেম হবে না। আচ্ছা, এখন তাহলে আবার ব্যাক করি এই যে আউটপুটটাতে, সেটা হচ্ছে যে এইখানে তুমি দেখতে পাচ্ছ এফ টেস্টের পি ভ্যালুটা এত ছোট, অবশ্যই নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম এখানে কোন নাল হাইপোথিসিসটা রিজেক্ট করলেন? সেটা হচ্ছে যে এই যে দুইটা গ্রুপ তোমাদের, একটা গ্রুপ হচ্ছে, বলো একটু রেজিওনা একটু বলো তো, দুইটা গ্রুপ এখানে, গ্রুপ 1 হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 কে যদি তুমি বলো সাউথের টেম্পারেচার, তাহলে এটা কি বলবা তুমি নর্থের টেম্পারেচার, নর্থ টেম্পারেচার। তা এখন তোমরা সবাই জানো যে যে কোনো ডাটা সেটের একটা জিনিস থাকবে, 1 2 3টা জিনিস কমন, সেটা হচ্ছে যে কোনো ডাটা সেটের মিন থাকে, ভ্যারিয়েন্স থাকে। এই কথাটা কি সত্যি? জি মানে ম্যাম। এই কথাটা কি মিনিংফুল? সবসময় মিনিংফুল না, সবসময় মিনিংফুল না। একটু চিন্তা করো, চিন্তা করলেই বলতে পারবে। সেটা হচ্ছে, আমি একটু দেখাই তোমাদের সেটা,
খেয়াল করো যে এই ডাটাটা একটা কোয়ান্টিটেটিভ ডাটা, এই যে টেম্পারেচার একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, তার মিনও থাকবে, তার ভ্যারিয়েন্স থাকবে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তার থাকবে। রিজিয়ন একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, তার কিন্তু মিন ভ্যারিয়েন্স কিছু থাকবে না, কারণ এখানে তুমি কি মিন ভ্যারিয়েন্স বের করবা 101010। সুতরাং একটু বুঝে শুনে আমরা অ্যান্সার দিব যে মানে সবসময় মিন ভ্যারিয়েন্স এক্সিস্ট নাও করতে পারে, ডাটার গতি প্রকৃতি অনুসারে হচ্ছে তার মিন ভ্যারিয়েন্সটা আমরা, তাহলে ওই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মিন ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারছি না, তাহলে কি ক্যালকুলেট করতে পারবো, মানে কোন জিনিসটা ক্যালকুলেট করতে পারবো এটা একটু বলো তো। কালকে পরীক্ষা দিবা, স্ট্যাটিস্টিক্সের অনেকখানি নলেজ বাই দিস টাইম হয়ে গেছে, সুতরাং এটা পারার কথা। এটা একটু বলো তো যে এটা একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, মানে তুমি যদি ক্যাটাগরি ডিফাইন করো তাহলে নমিনাল, 1 দিয়ে সাউথ, 0 দিয়ে হচ্ছে নর্থ। তো এখানে তোমার মিন ভ্যারিয়েন্সটা হলো না, মিন ভ্যারিয়েন্স তো হবে না, 1010 কিসের মিন ভ্যারিয়েন্স হবে, তাহলে তার কি হবে সেটা কি কেউ বলতে পারো? ক্লাসে কি অভিজিৎ আছো? অভিজিৎ কি তুমি এই প্রশ্নের উত্তরটা দাও তো একটু, যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল তার তো মিন ভ্যারিয়েন্স আমি বের করতে পারছি না, করতে পারবো? এটা একটা ভাইবার প্রশ্ন, এই প্রশ্নটা আমি গতবারের ভাইবা বোর্ডে ছিলাম, এইরকমই একটা ডাটা দেখিয়ে তা বলেছিলাম যে আচ্ছা ডাটাটা এরকম, এটার কি বের করতে পারবো আর এটার কি বের করতে পারবো, একটু বলো তো। পারা যাবে অভিজিৎ? ম্যাম চিন্তা করছি একটু একটু। এত সময় তো দেয়া যাবে না, পরীক্ষার হলে কি আর এত সময় পাওয়া যায়? আচ্ছা আমি বলে দেই তাড়াতাড়ি, কারণ আমি এটা শেষ করব আজকে। সেটা হচ্ছে যে এই টেম্পারেচারের জন্য তুমি মিন ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবই পাবা, রেঞ্জও পাবা, কিন্তু রিজিয়নের জন্য তুমি শুধু গুনতে পারবা যে 1 কতগুলা, 0 কতগুলা, আর কি বের করতে পারবা কোনটা বেশি মোড, মানে হচ্ছে 1 নাম্বার হচ্ছে কাউন্ট, এগুলো পড়িয়েছিলাম সব ভুলে গেছো। কাউন্ট করতে পারবা আর বের করতে পারবা মানে ম্যাক্সিমাম কোনটা আছে, আর কিছু সম্ভব না। তো যেটা এখন আসলে পড়ার বিষয়, এখানে টেম্পারেচারের ডাটা, এখানেও টেম্পারেচারের ডাটা, এখানেও তুমি মিন ভ্যারিয়েন্স পাবা, এখানে মিন পাবা, এখানে তুমি সিগমা স্কয়ারও পাবা, এটা সিগমা 1 স্কয়ার যদি বলি, এটা তাহলে সিগমা 2 স্কয়ার। এখন আমাদের এখানে আসলে হাইপোথিসিসটা ছিল এরকম যে এই যে এইখানে ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাসিউমড, এখানে ধরা হয়েছে যে আচ্ছা কেউ কি আসলো এখন? এখন আসার দরকারটা কি? আচ্ছা তানজিনা আক্তার, তুমি এই যে 32 মিনিট পরে ক্লাসে কেন আসছো? মানে এই 32 মিনিট পরে এসে কিছু বোঝার কথা না, তারপর বলবা যে ম্যাডাম তো পড়াইতেই পারে না। ম্যাম একটু নোট, কারেন্ট ছিল না, নেটে ঝামেলা ছিল ম্যাম। এটা সবাই এখন বলতে থাকে যে এরকম সমস্যা। আচ্ছা এনিওয়ে যেটা বলছিলাম যে এখানে সিগমা 1 স্কয়ার, এটা হচ্ছে সিগমা 2 স্কয়ার। তো ওখানে আসলে এই হাইপোথিসিসটাই প্রমাণ করেছে যে এই মানে ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাসিউমড, এইটা এই হাইপোথিসিসটা এখানে টেস্ট করেছে এবং টেস্ট করে দেখা গেছে। যদি বলো যে ম্যাডাম এটা কি হাইপোথিসিস ছিল, আমি লিখি সেটা হচ্ছে এরকম। এগুলো তোমাদের কিছু করতে হবে না, কম্পিউটারই করে দেয়। যে এই হাইপোথিসিসটা এখানে টেস্ট করা হয়েছে, তা এখন দেখা গেল যে এই হাইপোথিসিসটা রিজেক্টেড, এই হাইপোথিসিসটা ইকুয়াল ভ্যারিয়েন্স অ্যাসিউমড, এই হাইপোথিসিসটা রিজেক্টেড হয়েছে। তো এই হাইপোথিসিসটা যদি রিজেক্টেড হয় তাহলে বলো তো কোন হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়েছে? নট ইকুয়াল।
নট ইকুয়াল, হ্যাঁ। একটা রিজেক্ট হওয়া মানে তো আরেকটা একসেপ্ট হওয়া, এটা তো আসলে আমরা মানে বহুদিন ধরে এই চর্চাটা হচ্ছে টেস্টের ক্লাসে, যে একটা হাইপোথিসিস রিজেক্টেড হওয়া মানে হচ্ছে আরেকটা হাইপোথিসিস একসেপ্টেড হওয়া। তার মানে ইকুয়াল ভ্যারিয়েন্স নট অ্যাসিউম, এই বরাবর হচ্ছে এখন তোমাকে এই পি ভ্যালুটা দেখতে হবে, মানে 0.025 0.025। এই পি ভ্যালুটা দেখে এখন কি বলবো আমি সেটাই একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে সিন্স পি ভ্যালু is 0.025 and it is less than so we may reject our null hypothesis, এবং সেই হাইপোথিসিসটা কোনটা সেটা অলরেডি লিখেছো, সেটা হচ্ছে H0 কোলন, তারপরে হচ্ছে μ1 is equal to হচ্ছে μ2। That means average temperature of south and the average temperature of north are not equal at not equal at 5% level of significance। এই ছিল হচ্ছে আমার টেস্টের রেজাল্ট। এবার কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো। আমাদের ১ নাম্বার রিসার্চ কোশ্চেন এবং ১ নাম্বার হাইপোথিসিস টেস্ট করা কমপ্লিট। ২ আর ৩ নিয়ে কথা বলবো, বাট এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? না ম্যাম। আচ্ছা, তাহলে এখন ২ নাম্বার হাইপোথিসিসটা কি ছিল? ২ নাম্বার হাইপোথিসিস কি লিখেছিলাম না? এই যে এইটা। এবার ২ এবং ৩ এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এখন আমাদের পি ভ্যালুটা হচ্ছে 0.025 এবং এটা দেখো সবাই, এখানে স্পষ্ট লেখা আছে টু টেইলড। এই যে দেখো, এটা আশা করি দেখতে পাচ্ছ টু টেইলড। তাহলে ওয়ান টেইলের জন্য যে কাজটা করতে হবে, আচ্ছা তোমরা আমাকে আরেকটা কথা একটু বলো, যদি এই নাল হাইপোথিসিসটা এটা রিজেক্ট হয়েছে, এখানে যদি এটা একসেপ্ট হতো তাহলে কোন রেজাল্টটা নিতে বলো তো? এই নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়েছে বলে তুমি এইটা একসেপ্ট করেছো। যদি কোনো কারণে এই পি ভ্যালুটাই বড় আসতো তাহলে তো তোমাকে এই হাইপোথিসিসটা একসেপ্ট করতে হতো। তাহলে সেক্ষেত্রে টি টেস্টের ক্ষেত্রে তুমি কোন পি ভ্যালুটা নিতে বলো তো? 0.031। 0.031, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ এটা যেটা একসেপ্ট হতো সেটাই তুমি নিতে। আচ্ছা, এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে ২ নাম্বার যে হাইপোথিসিসটা সেটা কিভাবে টেস্ট করব, সেটা হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট এটা টু টেইলডের জন্য। তাহলে কি করতে হবে? পি ভ্যালুকে ২ দিয়ে ভাগ করতে হবে। ২ দিয়ে ভাগ করে আমাকে একটু অ্যান্সারটা বলো তো, এটা কত আসে? 0.025 কে ২ দিয়ে ভাগ করো, করে আমাকে পি ভ্যালুটা বলো। 0.0125। 0.0125।
তাহলে 2 নাম্বারের ক্ষেত্রে মানে 2 নাম্বার হাইপোথিসিসটা ছিল এটা H0 equal to mu2, অল্টারনেটিভটা ছিল mu1 is greater than mu2। এইটা এখন আমরা মানে প্রমাণ করব। তো p ভ্যালুটাকে আগেই ভাগ করে নিলাম। এখন তাহলে লিখব যে এটা তো 1 নাম্বারের ক্ষেত্রে ছিল। দুই নাম্বারটা হচ্ছে সিন্স p value is 0.0125 less than 0.05, so we may reject our null hypothesis। এবং সেই নাল হাইপোথিসিসটা রিজেক্ট করলে তোমার তো অল্টারনেটিভ অ্যাকসেপ্ট হবে। উই মে রিজেক্ট আওয়ার নাল হাইপোথিসিস অ্যাট percent level of significance, that means the average temperature of south is greater than the average temperature of north region। এই হচ্ছে বিষয়। তো এখন পরীক্ষায় তো আর 3টা হাইপোথিসিস একসঙ্গে আসবে না, যে কোনো একটা হয়তো আসবে আর কি। এই ছিল আমাদের টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস। এটা হচ্ছে আমাদের টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু মিনস। এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন শুরু করতে পারি। টি টেস্ট শেষ হলো, মানে তোমরা কি কি পড়লে বাই দিস টাইম আমি একটু তোমাদেরকে লিখে দেখাই যে কি কি জিনিস বাই দিস টাইম পড়া হয়েছে। সেটা হলো 1 নাম্বার পড়েছো টেস্ট, অথবা এটাকে বলে ওয়ান স্যাম্পল টি টেস্ট, এটা পড়েছো। 2 নাম্বার পড়েছো পেয়ার টি টেস্ট। 3 নাম্বার পড়েছো টু স্যাম্পল টি টেস্ট। এখন যেটা কথা, এখন 4 নাম্বারে আসি। 4 নাম্বারে কি পড়বো সেটা একটু বলি। সেটা হচ্ছে যে সবসময় তোমার গ্রুপের সংখ্যা 2টা নাও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপের সংখ্যা 2টা কমই থাকে, একটু বেশিই থাকে। মনে করো যে তাহলে কিরকম থাকে আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এরকম হতে পারে। সে তোমার এরকম থাকতে পারে যে রিজিয়ন 1, তারপরে হচ্ছে রিজিয়ন 2, তারপরে হচ্ছে রিজিয়ন 3, অথবা ঢাকা, চিটাগাং, রাজশাহী, এরকম থাকতে পারে। যে আমি একটু টেবিল করে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে যে এরকম থাকতে পারে, একটু দেখো। এইটা হয়তো ঢাকা, তারপর এটা হচ্ছে সে চিটাগাং। এবং এই কাজটা মেট্রোলজি অফিসে প্রতিনিয়ত হয়, যে ওয়েদার ফোরকাস্ট করে, যে এই যে খবরে বলে, তারপরে যে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে, তারপর হঠাৎ করে এই যে ঘূর্ণিঝড় হলে, হঠাৎ করে মানে খরা, এই যে কিছুদিন আগেই 1 সপ্তাহ আগে প্রচন্ড গরম ছিল। এই কাজটা প্রতিনিয়ত মেট্রোলজিক্যাল অফিসগুলো এগুলো করে।
বাংলাদেশেও করে, অনেক বেশিই করে। তারপর তোমরাও করবা কয়দিন পরে রাজশাহী। তারপর হচ্ছে কি রাজশাহী বানান ভুল লিখছি? ওইটা কি হলো বুঝলাম না। আচ্ছা রাজশাহী, তারপরে ধরো এটা হতে পারে সে বগুড়া, তারপরে এরকম করে আরো 2টা ডিস্ট্রিক্ট নিলাম, সে রংপুর নিলাম কারণ এটা উত্তরবঙ্গে একদম ওই দিকে, এখানে শীতও বেশি গরমও বেশি। তারপরে হচ্ছে আর কি আরেকটা ডিস্ট্রিক্ট নিলাম সে সিলেট। যেটা বলছিলাম যে এই কাজটা প্রতিনিয়ত মেটেরোলজিক্যাল অফিসগুলো করে, সেটা হচ্ছে যে মনে করো এখন এই ঢাকা চিটাগাং কি দেয়া আছে, ঢাকার কি দেওয়া টেম্পারেচার দেয়া আছে এবং এটা সবার জন্য দেয়া আছে। সবার জন্য দেয়া। তো এখানে ধরো আছে যে 45, এখানে আছে মনে করো 34, সে 41, তারপরে 34, এরকম করে করে এখানে পুরোটা জায়গায় টেম্পারেচারের ডেটা। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই হাইপোথিসিসটা আছে, কোন হাইপোথিসিসটা আমি একটু লিখি যে H0 সে এখানে কয়টা ডিস্ট্রিক্ট নিয়ে এসেছে, 1 2 3 4 5 6, 6টা। তাহলে লিখবো হচ্ছে μ1 ইজ ইকুয়াল টু হচ্ছে μ2 ইজ ইকুয়াল টু হচ্ছে μ3 ইজ ইকুয়াল টু হচ্ছে μ4 μ6। অল্টারনেটিভটা একটু পরে লিখছি, আমি জাস্ট তোমাদের এই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি যে সবসময় 2টা গ্রুপের মধ্যে তুলনা তোমাকে করতে নাও হতে পারে, তোমাকে 3টা 4টা 5টা 6টা এরকম কম্পারিজন করতে হতে পারে যে সব জায়গার এভারেজ টেম্পারেচার কি সমান। ওই গত ক্লাসে তোমাদের একজন কেউ প্রশ্ন করেছিল যে এটা তো মিন দেখেই বলতে পারি, মিন দেখে বললে তোমার কথা কে বিশ্বাস করবে? ওয়েদার ফোরকাস্টিং অফিস থেকে ওয়েদার ফোরকাস্ট করা হবে উইদাউট এনি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, নো ওয়ান বিলিভস ইউ। সো তোমাকে এখন টেস্ট করে বলতে হবে যে না, সব জায়গার অ্যাভারেজ টেম্পারেচার সমান না, এই কথাটা তোমাকে বলতে হবে। আমরা কাজ করছি স্যাম্পল নিয়ে, কথা বলছি পপুলেশন সম্পর্কে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এইবার কেউ কি আমাকে বলবে অল্টারনেটিভ হাইপোথিসিসটা এখানে এখন কি হবে? একটু বলো তো অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হওয়ার কথা? ম্যাম I'm একটা not equal to H1 is greater than sorry μ1 is greater than μ2 তারপর greater than μ3 এভাবে। না, এভাবে না, সেটা হচ্ছে যে তুমি তো আর জানো না, মানে এখানে 6টা ডিস্ট্রিক্টের কথা যেহেতু বলেছি আমরা, যদি মনে করো 2টা থাকতো তখন আমরা বলতে পারি এটা এটার চেয়ে বড়, এটা এটার চেয়ে ছোট অথবা অসমান, দিস ইজ ওকে। কিন্তু যখনই তোমার এরকম একাধিক যখন চলে আসতেছে, তখন তো আর তুমি বলতে পারো না যে কে কার চেয়ে বড় হবে। তখন সিম্পলি আমরা লিখে দেই দে আর নট ইকুয়াল। এখন দে আর নট ইকুয়াল লিখলে কি সমস্যা হবে একটু কি কেউ বলতে পারো? ধরো আমি লিখলাম দুইটা রিজনের তো সমান হতে পারে সেক্ষেত্রে। এই যে হ্যাঁ, এইটাই হলো আসল কথা। সে লিখলাম অল্টারনেটিভ, এটা লেখাটা আমার হয় নাই, এটা হবে হচ্ছে HA, তারপরে এটা হচ্ছে সাফিক্স, they are not
ইকুয়াল, এইটা যদি লিখে ফেলি তাহলে ওই যে সাদিক যে কথাটা বললো যে 6টার মধ্যে এমনও তো হতে পারে যে কোনো পেয়ার সমান, কোনো 3টা অসমান, এরকম হতে পারে। সেই জন্য আমরা এটাও লিখি না। অল্টারনেটিভ নাল হাইপোথিসিস এটাই লিখি, নাল হাইপোথিসিস এইটা লিখি, এটাতে কোনো ব্যতিক্রম নাই। অল্টারনেটিভ হাইপোথিসিসে এইটা লিখি, এটা বুঝতে পারে স্ট্যাটিস্টিক্স তারা হয়তো এই জিনিসটা ইন দ্য লং রান বুঝতে পারে যে দে আর নট ইকুয়াল, লিখলে কোনো প্রবলেম নাই। কিন্তু এখন এই যে তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে এই প্রশ্নটা মনে আসবে যে আচ্ছা তাহলে এই দুইটা তো ইকুয়াল হতে পারতো, এই দুইটা তো ইকুয়াল হতে পারতো। সেই কারণে সব ধরনের মানে অ্যাম্বিগুইটি বা সব ধরনের কনফিউশনকে কাভারেজ দেওয়ার জন্য আমরা লিখি যে অ্যাট লিস্ট অন্তত পক্ষে at least two of them are not equal. এটা আমরা লিখি যে অন্তত পক্ষে দুইটা তাদের মধ্যে অসমান হলেই আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা একদম পারফেক্টলি লেখা হয়ে গেল। তখন যদি অন্য দুইটা সমান থাকে, অন্য 3টা সমান থাকে, অন্য 4টা সমান থাকে, কোনো অসুবিধা নাই, কারণ আমরা লিখেছি at least two of them are not equal. এটা এইভাবে হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসটা লিখতে হয়। তো এখন এই যেটা আমরা শুরু করলাম, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে মানে ল্যাঙ্গুয়েজে তো লিখতে হবে, এটাকে কি বলে। আমরা তো এই যে এখানে লিখে আসলাম যে আমরা এই 3টা পড়ে ফেলেছি, 3টা আমাদের অলরেডি ডান। 4 নম্বরে পড়তে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ডাটাটা এরকম এটাকে কি নামে ডাকে সেটা একটু লিখছি। এটা লিখে এটাকে ডাকে, এটা হচ্ছে এফ টেস্ট অথবা লেখে হচ্ছে টেস্ট অফ ইকুয়ালিটি অফ সেভারাল মিনস, অর এটাকে বলে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, যেটাকে সংক্ষেপে বলে অ্যানোভা। এটাকে এই নামে হলো ডাকা হয়, যেটা আমি এখন তোমাদের ক্লাসে মানে আলোচনা করছি। এটাকে বলে এফ টেস্ট, এটাকে বলে টেস্ট অফ ইকুয়ালিটি অফ সেভারাল মিনস। সেভারাল কারণ হচ্ছে তুমি তো আর জানো না যেটা কি 3টা হবে নাকি 4টা হবে নাকি 10টা হবে, সেটা তো আর তুমি জানো না। এটাকে বলে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, সংক্ষেপে অ্যানোভা। এই 3টা নামে ডাকা হয়, যে কোনো একটাই তোমার পরীক্ষায় আসতে পারে। তো পরীক্ষায় আসলে যেটাই আসুক অ্যান্সার একটাই, যেটা আমি এখন তোমাদেরকে মাত্র পড়ানো শুরু করলাম। এইটুকু পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? অ্যাটলিস্ট কি পড়াতে যাচ্ছি বা কি পড়তে যাচ্ছ তোমরা, সেটা যদি মোটামুটি একটুখানি আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলে আর মানে অসুবিধা হয় না আর কি। ম্যাম, হ্যাঁ বলো। অ্যানোভাটা কি আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করতে পারি? তাহলে আমার ইন কোর্স নিয়ে কিছু 2টা প্রশ্ন ছিল, তাহলে করতাম। মানে পরবর্তী ক্লাসে এটা এক্সটেন্ড মানে পরবর্তী ক্লাসে তো এমনি এটা পড়াতে হবে। তোমার ইনকোর্সের প্রশ্ন বলো, কি প্রশ্ন? ম্যাম, আপনি নরমাল ডিস্ট্রিবিউশন আমাদেরকে পড়ানোর সময় একটা জিনিস আমাদের সাথে ডিসকাস করেছিলেন যে এরিয়া প্রপার্টি না, why do we need standardization, এই জিনিসটা আরেকবার একটু কি জিনিস? why do we standardization কেন দরকার হয়? স্ট্যান্ডার্ডাইজেশন দরকার হয় কারণ হচ্ছে যে আমাদের যে অরিজিনাল যে ফর্মুলাটা সে এফ এক্স, যেটা ওয়ান বাই রুট ওভার টোয়াইস বাই সিগমা। আচ্ছা, এটা কি সবারই প্রবলেম? কারণ আমি সেদিন রিগ্রেশনের রিপিট ক্লাসটা
করাতে যেয়ে কিন্তু রীতিমতো বিব্রত, কারণ একজন বলছিল যে ম্যাডাম ফর্মুলাটা একটু বলেন, আরেকজন দুইজন বলছিল যে এটা তো আমাদের সিলেবাসে নাই। এই বিব্রত করার দরকার নাই, যেটা আমি রিগ্রেশনের রিপিট ক্লাসে হয়েছি। তা আমি এখন এই যে যেটা বলছি এটা কি সবারই মানে মোটামুটি জানার দরকার আছে কিনা, নাকি আবার অন্যরা বলতে শুরু করবা যে এটা তো দরকার নাই? এনিওয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে রুট ওভার টোয়াইস পাই সিগমা ই টু দি পাওয়ার -2 সিগমা স্কয়ার এক্স মাইনাস মিউ হোল স্কয়ার। তারপরে এটা রেঞ্জ ছিল এরকম বোধহয় যে -ইনফিনিটি থেকে মিউ ইজ লেস দেন +ইনফিনিটি, তারপরে ছিল -ইনফিনিটি থেকে এক্স +ইনফিনিটি, তারপর ছিল সিগমা স্কয়ার ইজ গ্রেটার দেন 0। তো এটা নিয়ে তো আমরা কাজ করতে পারি না আসলে, মানে কাজ করতে গেলে এটা নিয়ে কাজ করতে গেলে সমস্যা হয়। এত বড় ইন্টিগ্রেশন, এটা ধরো মেজরিটির স্টুডেন্টরা বসে বসে ডেরাইভ করে, ফার্স্ট ইয়ারে এগুলো ওদেরকে দিয়ে করানো হয় ওদের প্র্যাকটিসের জন্য, ওদের নলেজটাকে মানে জাস্ট শুরু করার জন্য ওদেরকে দিয়ে এটা করানো হয়, ইট ইজ ওকে। কিন্তু অন্য ডিসিপ্লিন বা অন্য কোথাও এই জিনিসটাকে ওইভাবে এনকারেজ করা হয় না, তখন যেটা করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন, এবং তখন আমরা কি করি সেটা হচ্ছে যে এক্স এক্স মাইনাস মিউ, এটা মিন, এটা হচ্ছে সিগমা মানে হচ্ছে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দিয়ে বিয়োগ করে এক্স ভেরিয়েবলটাকে স্ট্যান্ডার্ডাইজ করি, তখন সেটার নাম হয়ে যায় জেড। এই হচ্ছে আনসার। থ্যাংক ইউ। রেজওয়ানা এবার কি ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। আরেকটা কি প্রশ্ন? আরেকটা ম্যাম, আমি মানে এটা আমার পার্সোনালি একটা ম্যাথ করতে যে একটু প্রবলেম হয়ে গেছে, ওইটাই একটু শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি ম্যাথ, কি কিসের ম্যাথ? আমি একটু সিম্পলি আসলে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের একটা প্রবলেম। যেমন মানে আমি হচ্ছে কি একটা ডিস্ট্রিবিউশনের নাম বলো, ডিস্ট্রিবিউশনের নাম বলো, নাম বলো। ম্যাম এটা আসলে ডিস্ট্রিবিউশন, আপনি যখন আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস করাচ্ছিলেন, তখন মানে আমাদের স্পেসিফিক কোনো ডিস্ট্রিবিউশন পড়ানো শুরু করার আগেই এইরকম কিছু এক্সাম্পল দিয়ে আমাদেরকে দেখিয়েছিলেন। তো সেটা ওই কি বলো? ম্যাম আপনি আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যেমন নাম্বার অফ থান্ডারস্টর্ম যদি 15 পয়েন্ট সামথিং মিলিমিটার হয়, what is the probability that the number of thunderstorm will be 15.78 will be more than 15 sorry, what is the probability that the number of thunderstorm will be more than 3 in the next 24 hours or something? এটা তো তোমার ডিসক্রিটের উদাহরণ, এটা কি জি, ma'am. ডিসক্রিটের উদাহরণ ছিল? নাম্বার অফ থান্ডারস্টর্ম ম্যাম, এটা ডিসক্রিটেরই হবে। তো ম্যাম আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে যে যদি তাহলে এটা এখন সলভ করতে যাই, তাহলে অ্যান্সারটা হয় এরকম যে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 3, তখন ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি যে এক্সপান্ড করলে তখন আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস এক্স ইকুয়াল টু 5 প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটি। তাহলে পরের লাইনে লিখতে পারি যে 1 মাইনাস থেকে তারপর 0 প্রবাবিলিটি অফ 0 1 2 3। তো প্রবাবিলিটি অফ 0 1 2 3 এটা যদি আমি লিখি, তাহলে 1 থেকে যখন পুরাটা সাবট্রাক্ট করতে যাই তখন তো টোটাল অ্যান্সারটা নেগেটিভ চলে আসে, কিন্তু এটা তো এটা সামহাউ তুমি কোথাও ভুল করেছো। আর নাম্বার অফ থান্ডারস্টর্ম দিয়ে কি আমি এই প্রবলেমটা দিয়েছিলাম, নাকি অন্য কোনো ভেরিয়েবলের নাম বলেছিলাম? এটা আর কেউ খাতা দেখে কি একটু বলবা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা তুমি হয়তো কোথাও ভুল হয়েছে, তুমি তুলতে ভুল করেছো অথবা তুমি বলতে ভুল করছো। ম্যাম আপনি আমাদেরকে মানে নাম্বার অফ থান্ডারস্টর্ম লেখা আমার। হ্যাঁ, তো প্রশ্নটা কি, মানে প্রশ্নটা কি ছিল? ম্যাম আপনি আমাদেরকে খাতায় যখন করেছিলেন নাম্বার অফ থান্ডারস্টর্ম 15 দিয়েছিলেন, আমার প্রশ্ন হচ্ছে 15 না দিয়ে যদি আমি 3 দেই, তখন আমি জিনিসটা সলভ করতেছি এভাবে যে 1 থেকে সাবট্রাক্ট করব 0 1 2 পর্যন্ত।
প্রবাবিলিটি অফ 0 1 2। তো প্রবাবিলিটি অফ 0 হচ্ছে 0.5, টেবিল থেকে যদি ভ্যালু নেই 0.5, প্রবাবিলিটি অফ 1 হচ্ছে 0.8413, প্রবাবিলিটি অফ 2 হচ্ছে 0.9772। এখন 1 থেকে এই টোটালটা যদি সাবট্রাক্ট করি তখন তো আমার নেগেটিভ অ্যান্সার চলে আসতেছে। নেগেটিভ আসলে তখন সেটাকে জিরো ধরতে হয়। যদি এরকম কোনো সিচুয়েশন চলে আসে যে নেগেটিভ আসছে, নেগেটিভ তো আসলে হতে পারে না, তখন হচ্ছে এটা বলতে হয় যে এটা জিরো। বাট এটা মানে এইভাবে শুনে তো মানে আমি বুঝতে পারছি না, মানে এটা কোন ডিস্ট্রিবিউশন দিয়ে বলেছিলাম, না দেখে আমি বলতে পারবো না যে এটা কি আসলে। ম্যাডাম মানে যখন এটা সাকসেস এন্ড ফেলিয়ার নিয়ে কিছু বলছিলেন তখন ম্যাডাম আপনি এই উদাহরণটা দিয়েছিলেন। এটা কি এরকম ছিল যে অ্যাভারেজ নাম্বার অফ ডেজ দেয়ার ইজ থান্ডারস্টর্ম ইন এ ইয়ার ইজ 2.7 এরকম? না ম্যাম, ম্যাম, না ওইটা তো ম্যাডাম এরকম তো সেখানে অ্যাভারেজ লিখুন। ছিল না, কোনো অ্যাভারেজ ভ্যালু ছিল না সাথে। তাহলে এটা কি এরকম যে আহ, মানে না ম্যাম, দেখে বলতে পারবো না, মানে এইভাবে আন্দাজে শুনে কোনো অ্যান্সার দেওয়া সম্ভব না। এটা কি কোনো ডিস্ট্রিবিউশনের কথা বলেছিলাম? ডিস্ট্রিবিউশন স্পেসিফিক্যালি শুরু করার আগেই আমাদেরকে মানে জাস্ট ডিসক্রিট র্যান্ডম এটা তো ভ্যারিয়েবলের আসলে এটা তো ডিস্ট্রিবিউশন আসলে এইভাবে। এইভাবে হতে পারে না। কারণ কি আচ্ছা, মানে কোনো না কোনো প্যাটার্ন সে অবশ্যই ফলো করবে, আইদার বার্নলি, আইদার বাইনোমিয়াল, অথবা সে হচ্ছে পয়সন, কিছু একটা প্যাটার্ন ফলো করবেই। এখন এটা এইভাবে না দেখে বলতে পারবো না। তোমার যদি সুযোগ থাকে তুমি আমাকে এটা ছবি তুলে একটু পাঠিয়ে দিতে পারো, আমি যদি কিছু মানে পরিবর্তন বা পরিমার্জনের দরকার হয় তাহলে সেটা আমি তোমাকে তোমাদের সবাইকেই মেল করে পাঠাই দিই। এটা পয়সন ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে। এই যে হ্যাঁ সেটাই তো, মানে প্রশ্নটাও ঠিক মতো বলতে তো পারো না। পয়সন বলে তো এখানে একটা অ্যাভারেজ মার্কস মানে ভ্যালু থাকতো, এখানে কোনো অ্যাভারেজ ভ্যালু আমাদের কাছে ছিল না। অ্যাভারেজ তাহলে এটা লিখে নাও, কোনো একটা জায়গায় অ্যাভারেজ তাহলে লিখতে হবে, তো কোনো একটা অ্যাভারেজ মান তোমাকে তাহলে ধরে নিতে হবে সেটা। ম্যাম লেখা ছিল এভারেজ। আর তাই তো, মানে আমি তো এত ইয়ে হয়ে যাই নাই যে এইরকম করে তোমাদেরকে কোনো প্রবলেম দেখাবো। এটা সম্ভবত কোনো অ্যাভারেজ ছিল এবং অবশ্যই কোনো ডিস্ট্রিবিউশন ফলো করবেই। মানে যদি এইভাবে বলো যে ডিস্ট্রিবিউশনের নাম ছাড়া আমি প্রবলেম দিয়ে ফেলছি, তাহলে ইউ আর মেকিং এ গ্রেট মিস্টেক। কারণ এটা কখনো কোনো স্ট্যাটিস্টিক্সের টিচার এটা করবে না। এটা অবশ্যই কোনো না কোনো ডিস্ট্রিবিউশন ফলো করবেই। এবং আমার যতদূর মনে পড়ে, যেমন আমি এই যে তোমার বলা মাত্র আমি ডকুমেন্টস টেনে বের করছি এবং সেখানে এটা লেখা আছে যে এখানে কোনো একটা অ্যাভারেজ আমি দিয়ে দিয়েছিলাম। যদি সেটা না দিয়ে থাকি তাহলে আমার ভুল, আর যদি আমি দিয়ে থাকি তোমার খাতায় না থাকে, তোমাদের খাতায় না থাকে, তাহলে সেটা হচ্ছে তোমাদের ভুল। অ্যাভারেজ অবশ্যই থাকবে। আর যদি সেটা না থাকে তাহলে সেটা আবার তাহলে বাইনোমিয়াল ফলো করবে। মানে কোনো না কোনো একটা প্যাটার্ন এখানে ফলো করতেই হবে। উইদাউট এনি প্যাটার্ন আমি বলবো যে এটা একটা মানে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করো, হাউ কাম? এটা তো হতেই পারে না। ম্যাম এটা আসলে বার্নলি ডিস্ট্রিবিউশনের আগে আচ্ছা, আপনি আর কারো কোনো বলেছিলেন। ম্যাম 10টা বাজে ম্যাম। হ্যাঁ তোমরা যেতে পারো, মানে যদি কারো কোনো কথা থাকে যেতে পারো। আর আমি তোমাদেরকে যে ইমেলগুলো পাঠিয়েছি ইমেলগুলো ভালো করে পড়ো এবং সেখানে কি মানে অ্যাটাচমেন্টের আগে তুমি আমি তোমাদের উদ্দেশ্যে কিছু একটা লিখেছি সেটাও একটু পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে যেতে পারো। তাহলে তোমাদের সাথে আমার অফিসিয়াল ক্লাস কবে? 24শে এপ্রিল। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এবং সবাইকে আবার রিকোয়েস্ট করি অন টাইম প্লিজ সাবমিট করো। ঠিক আছে ম্যাডাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, তারপরেও তোমাদের কেউ যদি আমার সাথে কথা বলতে চাও বলতে পারো, অসুবিধা নেই।